2026 সালে অধিকাংশ চাষি ভাই আপনাদের ধান রোপণ কিন্তু কমপ্লিট হয়েছে। 80% ওপরে ধান রোপণ কমপ্লিট। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনে অধিকাংশ চাষি ভাই আপনাদের ধানের অবস্থা ঠিক এইরকম হবে, সবুজ ভাব ফিরছে। আর কিছুদিনের ভিতরে ধান গাছগুলো কিন্তু ঝলমলিয়ে উঠবে। কিন্তু কথা হচ্ছে এই যে সময়টা, এই সময়টাই আমাদের কিন্তু মিনি চাপান দেওয়ার সময় এসেছে। এই মিনি চাপান কথাটা যখন বলছি আপনারা খেয়াল করে দেখবেন, আজ থেকে 2 বছর আগে তো গতানুগতিক পদ্ধতিতে চাষ হতো। আমরাই দেখেছি 28 দিন 30 দিনের মাথায় একবারে ধানের চাপানটা দেওয়া হতো। কিন্তু তখন ভেবেছিলাম কেন না এই ধানের এই চাপান ব্যবস্থাটা ভেঙে দিয়ে কিছুদিন আগিয়ে নিয়ে আসি, তার নাম দিই মিনি চাপান। আপনি গুগল সার্চ করে দেখতে পারেন, আমার ভিডিওগুলো পরপর চলে আসবে মিনি চাপানের। আপনি ইউটিউব যখন সার্চ করবেন মিনি চাপান বলে, আমার ভিডিওগুলো এই 2 বছর আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো আপনারা দেখতে পাবেন। আর অনেক চাষি ভাই এখন এই মিনি চাপানের মডেলটা আপনারা কিন্তু প্রয়োগ করছেন, ফলাফল ভালো পাচ্ছেন, সেটা আমি কমেন্টের মধ্য দিয়ে কিন্তু আমি অনুভব করতে পারি, মানে দেখতে পারি। তো যাই হোক, আজকে মিনি চাপানের কথা যখন বলবো, কথা হচ্ছে এনপিকে সার আমরা কাদাতে কী দিয়েছিলাম সেটা তো আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম। এখন কাদার কথা বাদ, এখন আমাদের ভাবতে হবে এই মিনি চাপানের কথা। 15, 16, 17, 18 এই 4টে দিনের মাঝখানে আমরা কিন্তু কমপ্লিট করব। কেন মিনি চাপান জানেন? এই যে ধান গাছ বর্ষাকালে যখন আমরা রোপণ করি তখন 3 দিনের মাথায় শিকড় ছাড়ে, কিন্তু এটা 6 দিনের মাথায় শিকড় ছাড়তে শুরু করে বড় সিজনে, মানে শীতের ভিতরে রোপণ করা হয়। এমনিতেই খেয়াল করে দেখবেন আমাদের শীতের মধ্যে চারা তৈরি করতে কষ্ট হয়। তো সেক্ষেত্রে কতদিন, মানে প্রায় 40 দিনের কাছাকাছি চারা আমরা রোপণ করি। তো সেখানেই তো আমরা 10 দিন পিছিয়ে থাকি। তো সেই পেছানোটা আমাদের কভার করার জন্য মিনি চাপান অবশ্যই আমাদের দিতে হবে, যাতে করে তাড়াতাড়ি আমরা 15-16 দিনের ভিতরে যদি চাপানটা দিয়ে ফেলতে পারি, তাহলে দেখবেন ও শিকড় তো একদম কমপ্লিট হয়ে যায়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, শিকড় একদম সার খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। তাহলে 14-15 দিনে 16 দিনে শিকড় একদম ছেড়ে ধান গাছগুলো সার যখনই দেবেন খাওয়ার মতো হয়ে যাবে। তাহলে আমরা কেন দেরি করব? 28 দিন পর্যন্ত কেন ওয়েট করব? 30 দিনে আমার গাছের চেহারা মনে হবে চাপান দেওয়া কমপ্লিট, পাশকাঠি ছাড়া প্রায় কমপ্লিট। তো আমরা যদি 15 দিনে ওই সারটা দিয়ে ফেলি, এই গাছের ভিতরে একটা মানে নড়ে চড়ে বসবে, মুভমেন্ট তৈরি হবে তার ভিতরে। পাশকাঠি একদম সার প্রয়োগ করার সাথে সাথে তার কয়েকদিনের ভিতরে দেখবেন পাশকাঠি ছাড়তে শুরু করেছে। আর আমরা যদি 30 দিনের ভিতরে যে পাশকাঠিগুলো ছাড়ে গাছে, ওই 30 দিনের পাশকাঠিগুলো যদি সুস্থভাবে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু ফলন আমাদের সব থেকে বেশি হবে। মনে রাখবেন, যদি 32-33 দিনের পরে পাশকাঠি হয় তাতে কিন্তু হুড়ো হয়, মানে তাতে শীষ বার হয় না। যদিও বা বার হয় তার লেন্থ কম হয়, গোড়ার দিকে চিটের পরিমাণ বাড়ে। তাহলে আমরা একটু দেরি করব না, অবশ্যই মিনি চাপান দেব। মিনি চাপানের সারে আমরা কি দেব আজকের ভিডিওতে সেটাই তো আপনাদের সঙ্গে তুলে ধরবো। এর আগে তো আপনারা দেখেছেন পরপর একদম সিরিজ আকারে চলে প্রত্যেকবার আমনের সিজনে বা বড়োর সিজনে। তো এবারও চলছে 2026 সালে। কাদার পরে আবার মিনি চাপানে এবার ভিডিওটা দেওয়া হয়নি, তবুও আপনাদের অনুরোধে আগাম করে দিচ্ছি যেন কোনো চাষি ভাই আপনার মিনি চাপানের সঠিক সারগুলো দেওয়া বাদ না যায়। কী সেই সারগুলো একে একে এই ভিডিওতে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি উপাদানগুলো, কিন্তু সব একবারে আমরা দেব না, কিছু রেখে দেব। কোনটা এই মুহূর্তে দিতেই হবে। আর এনপিকে হিসাবে আমরা ফসফরাস পটাশকে এই মুহূর্তে দেব নাকি শুধু ইউরিয়া দেব, আসুন একদম টোটাল বিশ্লেষণ করি। ভিডিওটা দেখুন, তারপরে আমার অভিজ্ঞতার সঙ্গে আপনার অভিজ্ঞতা মেলান, তারপর আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কিন্তু প্রয়োগ করতে পারেন। আপনার অভিজ্ঞতার সঙ্গে কিছু অ্যাড করতে পারেন, দেখবেন রেজাল্ট কিন্তু বেটার পাবেন। যখন আমরা এনপিকে সারের পরিমাণ কমিয়ে দেব, যখন এইগুলো আমরা প্রয়োগ করব, তখন আপনারা মনে করেন যে খরচটা কিন্তু অনেক বেশি। টোটাল খরচ কত হয় সেটাও আপনাদেরকে জানাবো। সার ব্যবস্থার খরচ প্রথম থেকে শেষ পর্যন্ত পরের ভিডিওতে আপনাদেরকে তুলব, খেয়াল করে দেখবেন সেখানে খরচ কিন্তু অনেক কম হয়। তো আসুন প্রত্যেকটা উপাদান এইবার আমরা দেখব, আর এই মুহূর্তে দেওয়ার উপযোগী প্রত্যেকটা উপাদান এই ধান গাছগুলোকে কিন্তু ছুঁইয়ে যাব, টাচ করাবো, যাতে করে গাছের কোনো প্রকারের অভাব না হয়। প্রথম দিকে এবার কাদার কথা অল্প একটু স্মরণ করায় আপনাদের। এমন কোনো চাষি ভাই নেই যে কাদাতে ফসফরাস দেয়নি আর পটাশ দেয়নি, অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, ডিএপি অথবা টিএসপি। তার সঙ্গে অনেকে জিপসাম দিতে বলেছিলাম কাদাতে, 3 রকমের সার ব্যবস্থা বলেছিলাম, সঙ্গে পটাশের কথাও বলেছিলাম। তাহলে এনপিকে হিসাবে আমার অত কিছু এখন ভাবার দরকার নেই, ফসফরাস এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, পটাশ এই মুহূর্তে দেওয়ার দরকার নেই। তাহলে এনপিকের ভিতরে যে উপাদানটা এই সময় গাছ শিকড় ছেড়ে কমপ্লিট করে বসে আছে, খাবারের জন্য একদম উপযোগী হয়ে বসে আছে, সব থেকে এই গাছের এই কন্ডিশনে লোভ হয় কিসের উপরে জানেন? নাইট্রোজেন।
তাহলে এই মুহূর্তে আমাদের নাইট্রোজেন দিতেই হবে, সেটা হচ্ছে একদম আপনার ইউরিয়া 46%। ডাইঅ্যামাইড ফর্মে যেটা থাকে সেটা আমরা কিন্তু এই মুহূর্তে গাছে দেব, র ইউরিয়া যেটা। তাহলে সেটা কতটুকু দেব? 1 বিঘাতে আপনারা 15 কিলো দেবেন, 33 শতকের বিঘাতে 15 কিলো দিয়ে দেবেন। তো 15 কিলো ইউরিয়া দেব। তার সঙ্গে কী কী দিতে হবে? নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এনপিকের ভিতরে আমরা ফসফরাস আর পটাশটা দিলাম না, প্রয়োজন নেই। কদিন আগেই কাদাতে দিয়েছিলাম। নাইট্রোজেন গাছে পেল 15 কিলো 33 শতকের বিঘায়। এইবার তাহলে এর সঙ্গে যেটা দিতে হবে, ধানের কুশি ছাড়তে ভীষণভাবে সাহায্য করে। প্রত্যেকটা যেগুলো বলবো এখন এই মুহূর্তে দেওয়া এই কারণেই দরকার, প্রত্যেকটা ধানের কিন্তু কুশি ছাড়াই, মানে পাশকাঠি ছাড়াই, কাটি ছাড়াই যেটাকে বলে, গোছাটা আমাদের বানাতে হবে, এখনই বানাতে হবে, তবেই ফলন পাওয়া যাবে। তাহলে সে দ্বিতীয় উপাদান হচ্ছে, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক সালফেট, যেটা লবণ আকারে পাওয়া যায়। তো বিভিন্ন কোম্পানির জিঙ্ক সালফেট পাওয়া যায়, আপনারা একটু ব্র্যান্ডেড কোম্পানি দেখে নিতে পারবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজটা ভালো হয়। কিছু স্ক্রিনে আপনাদের শেয়ার করব কিছু জিঙ্কের, আর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেটা দেবো সেটা হচ্ছে পরশের 21% জিঙ্ক, দেখতে পাচ্ছেন এই যে পরশের 21%, 33% পাওয়া যায়। তাহলে 33 অথবা 21 হলে 3 কেজি, আর যদি 33 হয় তাহলে 2 কেজি। তাহলে এর ক্ষেত্রে কিন্তু আপনার সালফারটা এক্সট্রা পাওয়া যায়। এর ভিতরে জিঙ্ক আছে 21 আর সালফার আছে মোটামুটি 10%-এর ভিতরে। 3 কিলো দিলেন লবণ আকারে, ইউরিয়ার সঙ্গে মেশাবেন। এইবার একটা কথা বলি, অনেকে ভুল করে এর সঙ্গে সাবধানতা যেখানে থাকে, ফসফরাস মেশাবেন না, মানে ডিএপি জাতীয় 10-26 জাতীয় কোনো প্রকারের সারের সঙ্গে জিঙ্ক মেশাবেন না। তাহলে একদম আপনার যে উদ্দেশ্যে আপনি দিচ্ছিলেন, উদ্দেশ্য কিন্তু সফল হবে না, কারণ বিক্রিয়া করে লবণ তৈরি করবে, জটিল লবণ যেটা গাছে নিতে পারবে না, মাটিতে পড়ে থাকে সেটা। আপনার জিঙ্কের সঙ্গে দানা সার অথবা যদি ফসফরাস মেশান, আপনি মেশানোর 10 মিনিটের ভিতরে দেখবেন একদম দলা পাকিয়ে গেছে, দানা দানা হয়ে যায় সারের ভিতরে। তো এই জন্য এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করব। আরেকটি উপাদান হচ্ছে সালফার। সালফার এই মুহূর্তে আমরা 1 বিঘা জমিতে 1 কেজি দেব। বিভিন্ন কোম্পানির সালফার পাওয়া যায়, বাংলাদেশে যেমন পাওয়া যায় কমলাস, আমাদের এখানে উইলউড কোম্পানির উইল সালফ পাওয়া যায়, সিনজেন্টা কোম্পানির থায়োনিউট্রি বা থিওনিউট্রি পাওয়া যায়। তো এরকম আপনারা যে কোনো একটা সালফার 1 কেজি দেবেন। বাংলাদেশে কমলাস, থিওভিট বিভিন্ন পাওয়া যায়। সালফারটা গাছের চতুর্থ খাদ্য উপাদান, এইগুলোর সঙ্গে মেশাবেন, খুব ভালো কাজ পাবেন। এইবার শিকড় ছাড়ানোর জন্য মাটিতে এই সময় আগে আমরা দিতাম না, কিন্তু দিয়ে ফল যখন দেখছি খুব ভালো হয়, তাহলে সেই জন্য আমরা বিঘাতে কিন্তু 1 কেজি করে, কমপক্ষে 1 কেজি করে মাইক্রোরাইজা দেবো। কারণ কম দিলেও সমস্যা হয় না, কারণ এটা তো অণুজীব, এরা মাল্টিপুল আকারে ছড়াবে আপনার জমিতে, ছাড়িয়ে একদম টোটাল জমিতে কিন্তু বিস্তার করে ফেলবে। এই যে হাইফি মাইসোলিয়াম গঠন করে এরকম জাল তৈরি করে ফেলবে শিকড়ের সঙ্গে। তাহলে যেখানেই আপনার খাদ্য উপাদানগুলো পড়ে আছে না, শিকড় যেখানে পৌঁছাবেন উপলব্ধ করাবে এই মাইক্রোরাইজা, উপকারী ছত্রাক। অবশ্যই এটা আপনারা দেবেন 1 কেজি। তাহলে মাইক্রোরাইজা, উপকারী ছত্রাক 1 কিলো আপনারা ইউরিয়ার সঙ্গে জিঙ্কের সঙ্গে মেশাবেন। যদি হিউমিক এর কথা আসে, যে সমস্ত মাটিতে শিকড় ছাড়তে অসুবিধা হয়, গাছ লালচে ভাব হয়ে থাকে, লাগানোর পরপরই সবুজ ভাব যেন হারিয়ে যায়, তাহলে মাইক্রোরাইজার সঙ্গে আপনারা ইনজেক্টটা দিয়ে দেবেন। এই যে ইনজেক্ট, খরচ বেশি নয়, 190 টাকা মতো পড়ে। এটা হচ্ছে 100 গ্রাম 1 বিঘাতে লাগে, 100 গ্রাম 1 বিঘাতে। আপনি দিলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী প্রভাব দেখা যায়। মাটির স্ট্রাকচার ধীরে ধীরে চেঞ্জ করে, পিএইচ লেভেলটা চেঞ্জ করতে থাকে, মাটিকে ভুরভুরে করে, শিকড় চলাচলের উপযোগী করে। তার সঙ্গে মাইক্রোরাইজার যদি মিলে যায়, এর কাজ কিন্তু দ্বিগুণ আকারে পাওয়া যায়, দুটোরই কাজ কিন্তু ভালো হয়। কেমন? তাহলে এটা আপনারা 100 গ্রাম মেশাবেন। তাহলে এর টেকনিক্যাল কী ছিল বলুন তো? হিউমিক, ফলভিক আর পটাশিয়াম অক্সাইড। হিউমিক, ফলভিক আর পটাশিয়াম অক্সাইড, এই 3টে। অন্য কোম্পানি নিতে পারেন, তবে আমার সব থেকে অনেক দিন ধরে আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ফসলে এটাই ব্যবহার করি, কারণ এর কাজটা আমি সব থেকে বেশি পেয়েছি। কালো সোনার মতো একদম ছোট ছোট দানা মাটিতে দিলে একদম দারুণ গোলায় আর ছড়িয়ে পড়ে টোটাল জমিতে। পরের একটা উপাদানের কথা বলি, যেটা আপনারা এই সময় এই গাছের যদি প্রয়োগ করা যায়, গাছের যে পাশকাঠি ছাড়বে, যে উপাদান দিচ্ছি প্রত্যেকটার জন্য পাশকাঠি ছাড়বে, এটার জন্য কিন্তু শিকড়ের লেন্থ বাড়াবে এটাতে, আর পাশকাঠিটা উপরের দিকে ঠেলে তুলবে খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে আপনার নাইট্রোবেনজিন 20%। নাইট্রোবেনজিন 20% যেটা আছে লিকুইড ফর্মে, এই যে গ্লুমেক্স এন। বাংলাদেশের চাষি ভাই, আপনাদের ওখানে ফ্লোরা যেটা পাওয়া যায়, একই টেকনিক্যাল, এটাও 20% আছে, আপনাদের ফ্লোরাতেও কিন্তু 20% আছে, 20% V/V ফর্মে আছে।
তো এই নাইট্রোবেনজিন এটা যদি দেওয়া যায় তাহলে প্রত্যেকটা সারের অ্যাক্টিভিটি আরও বেড়ে যায়, মানে উত্তেজিত একটা মিশ্রণ হয়ে যায়, যেটা গাছের আপনারা চেহারা প্রয়োগ করার পর বুঝতে পারবেন। তাহলে কতটুকু দিতে হয়? 1 বিঘা জমিতে মোটামুটি এটা 200 ml পর্যন্ত দিতে পারেন। ফ্লোরাও 1 বিঘা 33 শতক 40 শতক হোক, একটা বোতল 200 ml এর বোতল আপনারা সঙ্গে মিশিয়ে দেবেন। এবার আগের ভিডিওতে আপনাদের একটা কথা বলেছিলাম যে নতুন কিছু এবার অ্যাড করব। যে সমস্ত জায়গায় ধানের জমিতে ধানের পাতাগুলো ফ্যাকাশে হতে থাকে, শিরাগুলো হলুদ হতে থাকে, হালকা হলুদ, ডিপ হলুদ নয়, মানে মাথা পোড়ারও একটা অংশ বলতে পারেন, পুড়তে পুড়তে নিচের দিক শিরা বেয়ে নিচে নামতে থাকে, ফ্যাকাশে হলুদ যেটা, এটা আমাদের যে মাটিতে আয়রনের অভাব হয়, লোহার অভাব হয়, তার কারণে হয়ে থাকে। তো গাছের ক্লোরোফিল, যে ক্লোরোসিস রোগ হয় না, ক্লোরোসিস রোগ, পাতাটা হলদে ভাব হয়, সেটা কিসের কারণে হয় জানেন? লোহার অভাবে। এই লোহার অভাবে ক্লোরোসিস হয়। আমাদের মানে ক্লোরোফিল গঠনে ভীষণভাবে কাজে লাগে, সেটা হচ্ছে আয়রন। এই যে আয়রন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ফেরাস সালফেট। এর ভিতরেও সালফার রয়েছে, সেটা 10%, আর আপনার 19% রয়েছে ফেরাস। আপনি 1 বিঘা জমিতে 1.5 থেকে 2 কেজি দিন, দাম বেশি পড়ে না কিন্তু, 1.5 থেকে 2 কেজি দিন। সেটা আপনার কিন্তু ধানের পক্ষে ভীষণ উপকারী, দীর্ঘদিন সবুজ ভাব ধরে রাখবে। আর সবুজ ভাব ধরে রাখার অর্থ হচ্ছে আপনার ক্লোরোফিল তৈরি এবং খাদ্য বেশি তৈরি, আর গাছ সুস্থ থাকবে, রোগ ব্যাধি কম আসবে। এর সঙ্গে যেটা, সেটা হচ্ছে এই যে সবুজ ভাব ধরে রাখা, সালোক সংশ্লেষের হার বাড়ানোর জন্য এই দুটো উপাদান। কিন্তু এই দুটো উপাদান আমি এখন দিতে আপনাদের বলবো না, আপনারা কালেকশানে রাখতে পারেন। এটা কখন দেবেন? যখন প্রধান চাপান একদম শেষে, আমরা 32 দিন 35 দিনে দেব, যেটা শেষ অবধি টেনে দেবে, সেটা হচ্ছে আমাদের এই দুটো তখন দেব। একটা হচ্ছে ফেরাস সালফেট, এই ভিডিওতেই আপনাদের দেখিয়ে দিলাম, এই নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও কেন দিতে হয় আপনাদেরকে জানাবো। আর একটা হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম সালফেট, বাংলাদেশে ম্যাগসালফ যেটা পাওয়া যায়, ম্যাগনেসিয়াম সালফেট যেটা 9.6%। এই দুটোই হচ্ছে ধানের ক্লোরোফিলের জন্য, প্রত্যেকটা উদ্ভিদের ক্লোরোফিলের জন্য। হলদে ভাব হলে সেই গাছে এই দুটো নিশ্চিন্তে মিশিয়ে দিন, দেখবেন একদম ম্যাজিকের মতো সবুজ হবে। এটাও উপরে স্প্রে করা যায়, এটাও উপরে স্প্রে করা যায়। এটা আয়রন, এটা ম্যাগনেসিয়াম, দুটোর ভিতরেই সালফার আছে। তাহলে এই দুটো আমরা পরে দেব, কখন? প্রধান চাপানো। কেমন? অবশ্যই আপনারা কাছে রাখবেন। এটা মিনিমাম 2 কেজি, আর এটা 2 কেজি দিয়ে দেবেন। অন্যান্য সার অনেক কম লাগবে, কিন্তু ধানের আপনার চেহারা কিন্তু অন্যরকম হবে। তো আসুন এইবার আর একবার আপনাদের স্মরণ করাই যে মিনি চাপানে আমরা কটা উপাদান দিলাম। কেমন? মিনি চাপানে তাহলে দেখতে পাচ্ছেন আমরা ইউরিয়ার সঙ্গে 1, 2, 3, 4টে উপাদান দিলাম ইউরিয়ার সঙ্গে। প্রত্যেকটা কিন্তু আপনারা মনে করতে পারেন বহু দামি, দামের মতো তেমন কিছু নয়। এটা আপনার খরচ পড়বে আপনার 180 টাকা মতো। এটা 21%-এর দাম 90 টাকা, 100 টাকার ভিতরে থাকে। আর এটার দামও কম আছে, নাইট্রোবেনজিনের দাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম থাকে। আর এটা হচ্ছে 190 টাকা, আর ইউরিয়া আপনার হয়তো 8 টাকা 10 টাকা কেজি। এই হচ্ছে টোটাল খরচ। তাহলে অবশ্যই মিনি চাপানো উপাদানগুলো দেবেন গাছকে। আপনি 30-35 দিনের ভিতরে গাছ কিন্তু একদম মনে হবে প্রধান চাপান দেওয়া কমপ্লিট। আর তখন প্রধান চাপান আমরা বলি নামে, কিন্তু প্রধান চাপান আমার কাছে হিসাবে এই মিনি চাপানটাই। কেন জানেন? তখন আমার বেশি সার দিতে হয় না, শুধুমাত্র এইবার কটা দানা সার দেবো, ম্যাগনেসিয়াম দেবো, কটা দানা সারের সঙ্গে আর আয়রন দেবো, ব্যাস কমপ্লিট। এইটাই হচ্ছে ধানের টোটাল সার ব্যবস্থাপনা। তো প্রধান চাপানে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন।